জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের সংবাদের আলোচিত সমালোচিত বাংলাদেশের সবথেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিচ্ছি। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর জানিয়ে দিব অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন বাংলাদেশের ডন ওবায়দুল কাদের। আরো জানিয়ে দেব বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সুশাসন নিশ্চিত করতে চাই নতুন দল এনসিপি। এবং জানিয়ে দিব অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি আজকে সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস হয়ে থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতে যাচ্ছে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রায় ৪৪ লক্ষ থেকে ৪৫ লক্ষ লোকের জনসমাগম হতে যাচ্ছে। দর্শক, জানিয়ে দিব এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। আর অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। সর্ববৃহৎ এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সজাগ রয়েছেন গোয়েন্দারাও। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন সংগঠনের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশের পাশাপাশি পৃথক ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বিভিন্ন সংগঠনের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে গোয়েন্দারা সজাগ রয়েছেন। পাশাপাশি কর্মসূচির নিরাপত্তার জন্য ডিবির সাইবার টিম কাজ শুরু করেছে। এছাড়া ডিবির একাধিক টিম কাজ করছে সুন্দরভাবে যেন এই কর্মসূচি সফল হতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলা মোটর থেকে আগতরা রমনা গেট দিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। এছাড়া 0 পয়েন্ট ও বক্সিবাজার থেকে আগতরা টিএসসি গেট দিয়ে দোয়েল চত্বর হয়ে নীলক্ষেত মোড় থেকে আগতরা টিএসসি গেট দিয়ে ভিচি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো, অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্লাকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে। দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে। অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকালে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করেছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান।
নাসিরুদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলছে, ওবায়দুল কাদের না? ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। তিনি আরো লেখেন, আমার বন্ধু বলছেন পুরা চকচক করতেছিলেন স্যার, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল। তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউটাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন। জানা গেছে, ওবায়দুল কাদের 5ই আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতা নিয়ে ছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকেই পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সুশাসন নিশ্চিত করতে চায় এনসিপি। বাংলাদেশে যদি সুশাসন নিশ্চিত করা যায় তবে অবশ্য এখানে বিনিয়োগের হাব তৈরি হবে। কারণ বিদ্যমান কতগুলো পারিপার্শ্বিক বিষয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে। এর মধ্যে অন্যতম প্রধান বিষয়টি হচ্ছে সস্তা শ্রম। এটা দুনিয়ার অনেক দেশেই পাওয়া যায় না। এছাড়া বাংলাদেশে আরও বেশ কিছু সম্ভাবনার ক্ষেত্র রয়েছে। শুক্রবার যুগান্তরের সঙ্গে আলাপকালে টেলিফোনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে রূপান্তরের কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তখন তিনি বলেন, এ নিয়ে এনসিপি কাজ করছে। এনসিপির এ ধরনের কাজের বিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন মোহাম্মদ আরো বলেন, আপনাদের বুঝতে হবে যে বিদেশি বিনিয়োগের সঙ্গে সুশাসনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, যা এতদিন বাংলাদেশে ছিল না। কিন্তু এখন আমরা যে সংস্কার এবং পরিবর্তনের কথা বলছি তা বাস্তবায়ন হলে অবশ্যই বিনিয়োগের একটা অনুকূল পরিবেশ বা ক্ষেত্র তৈরি হবে। এছাড়া সম্প্রতি বিডা চেয়ারম্যানের উপস্থাপনায় উঠে এসেছে যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থল। শুধু দক্ষিণ এশিয়া নয়, আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোর মিলনস্থল বা কেন্দ্রীয় স্পট। আমাদের এখানে হয়তো খনি বা বিপুল পরিমাণ তেলের মজুদ নেই, কিন্তু যেসব সম্ভাবনাময় উপাদান রয়েছে সেগুলোর সঠিক ব্যবহার করতে হবে, কিন্তু এতদিন এগুলো হয়নি। অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ। পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির 2 পক্ষ। উপজেলার দাসুরিয়া গোলচক্কর অটোরিকশা স্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্থানীয় শ্রমিক ইউনিয়ন নেতার কার্যালয়ও। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অটোরিকশা স্ট্যান্ডে নিয়ন্ত্রণ রেখেছিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিক। শুক্রবার বিকেলে সেই স্ট্যান্ড দখল করতে যান দাসুরিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার। এ সময় রকু ও বিপুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুজনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় রকু প্রামাণিকের কার্যালয়ও। কয়েক দফায় হওয়া এই সংঘর্ষে বিপুল মোল্লা সহ তার কয়েকজন সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিপুল মোল্লা বলেন, চাঁদা না দেওয়ায় প্রথমে আমাকে ও পরে অটোরিকশার 2 চালককে মারধর করেন রকু ও তার অনুসারীরা। তবে কারা রকুর অফিস ভেঙেছেন তা
তা আমার জানা নেই, কারণ আমরা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়ন নেতা রকুর ছোট ভাই রিপন হোসেন বলে, বিকালে স্ট্যান্ডে যাত্রী উঠা নিয়ে আমার বড় ভাই রকু ও বিপুল মোল্লার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে আমি মীমাংসার জন্য তাদের আসতে বলি, অথচ বিপুল মোল্লার অনুসারীরা রাতে আমার ভাইয়ের অফিস ভাঙচুর করেছেন। এদিকে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিপুল মোল্লা। ঈশ্বরদী থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মার্চ ফর গাজা। সকাল থেকেই লাখো মানুষের ঢল, পতাকা, টি শার্ট বিক্রির ধুম। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পালিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকাল ৩টায় এই গণজমায়েত শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশেপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি শার্ট বিক্রির ধুম পড়েছে। অনেক আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই। সকাল 10:30টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশ স্থলের অর্ধেকেরও বেশি জায়গায় ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা গেছে। গাজায় চলমান যে আলোচিত বার্তা শোনা যাচ্ছে তা আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এই গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে চাহিদা বেড়েছে পতাকার। ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকার ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 300 টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়, আর টি শার্ট বিক্রি হচ্ছে 100 টাকায়। মার্চ ফর গাজা কর্মসূচিতে আসা নীরব আহমেদ বলেন, ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি। টি শার্ট ও মাথার ব্যাজ পরা শফিক বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট ব্যাজ কেনা, যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনেরই একজন। আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রতা প্রকাশ করেছেন।